নাবালিকাকে বিয়ে করেছিল উদয়পুরের রাহুল দাস নামে এক যুবক। পরবর্তীতে নাবালিকাকে বিয়ে করার অপরাধে রাহুল গ্রেপ্তার হয় পুলিশের হাতে এবং উক্ত ঘটনায় উদয়পুর কোর্ট রাহুলের বিরুদ্ধে আগামী 30 মার্চ 2025 আগরতলা বাদারঘাট স্থিত ড্রিমস ডায়াগনস্টিক পয়েন্টে স্নায়ুজনিত সব ধরনের রোগী এবং স্ট্রোক, ডিপ্রেশন, মৃগী, নিউরো মেন্টাল ডিসঅর্ডারের মতো রোগী দেখবেন কলকাতার নিউরোলজি ও নিউরো সাইকিয়াট্রিক বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর পূর্ণব্রত বর্মা। তাছাড়াও ড্রিমস ডায়াগনস্টিক পয়েন্টে পেয়ে যাবেন সব ধরনের প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষার সুবিধা। নাম নথিভুক্ত করতে আজই যোগাযোগ করুন 8787382696 অথবা 8258851530 নম্বরে। 20 বছরের জেল সাজা হিসেবে ঘোষণা করে। আদালতের এই রায় ঘোষণার পর থেকে রাহুলের পরিবারের লোকজন সহ রাজ্যের বিভিন্ন সংগঠন ঘটনায় ন্যায় বিচার করে রাহুলের সাজা মুকুব করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচি সংগঠিত করছে। এমনটাই দেখা গেল আজ আস্তাবল মাঠে স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশে সাজাপ্রাপ্ত রাহুলের জন্য তার পরিবার ও এলাকার মা, বোন, যুবকরা মিলিতভাবে মাননীয় কোর্ট সহ মুখ্যমন্ত্রীর কাছে উক্ত ঘটনার ন্যায় বিচার করার কাতর আবেদন জানায়। ব্যুরো রিপোর্ট, জনবার্তা নিউজ। 2022 সালে মেয়েটা উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুল থেকে রাহুলের বাড়িতে চলে আসে। এর আগে আরও 2বার ফলে মেয়েটা আসছে। মেয়েটা আসার পরে কিন্তু রাহুলের পরিবার সহ তারা মেয়েটারে বারবার বুঝাইয়া তারা বাড়ি ফাটাই দেয়। দেখো এইভাবে তোমাকে আপনার এর আগে একটা তাদের দীর্ঘ 5 বছর ভালোবাসার সম্পর্ক ছিল। সম্পর্ক থাকার কারণে মেয়ের বাবা 15 আগস্ট 2021 সালে রাহুলকে প্রচণ্ড মারধর করে তাদের এলাকার মধ্যে স্কুলের সামনে মারার পরে রাহুল এই মেয়েটার লোকের সম্পর্ক পুরো টোটালি ছাড়া দেয়। পরে মোবাইলের মাধ্যমে আবার মেয়েটা পুনরায় রাহুলের সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে। তো তারপরে আপনার 2022 সালে 21 সেপ্টেম্বর মেয়েটা উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুল থেকে তার বান্ধবী সহ বন্ধু সহ 3-4 জন গাড়ি নিয়ে রাহুলের বাড়িতে আসে। রাহুল বাড়িতে এসে মেয়েটা রাহুলকে বিবাহ করার প্রস্তাব দিয়ে রাহুল তাতে অসম্মতি প্রকাশ করে। অসম্মতি প্রকাশ করার পর মেয়েটা বলছে যে তুই যদি আমাকে আজকে বিয়ে না করস বা আমাকে নিয়ে কোথাও নিয়ে না যাস তাহলে আমি কখনো তোর বাড়িতে আমি সুইসাইড করবো। রাহুল তো ঠিক মতো বুঝতে পারছে না। রাহুলকে প্রেশার ক্রিয়েট করছে, এলাকাবাসীও সাক্ষী আছে, সবাই জানে, পার্শ্ববর্তী মানুষ যে মেয়েটা বারবার প্রেশার ক্রিয়েট করে রাহুলকে নিয়ে কোনো অজ্ঞাত জায়গা নিয়ে যাওয়ার পরে আমরা তো আর জানি না। আমি রাহুলের মামা, আমার নামে রাহুলের যদিও বাবা নাই, আমরা রাহুলের বাড়ি পার্শ্ববর্তী আমাদের বাড়ি আমাকে এবং আমার ছেলে এবং আমার বড় ভাই রাহুলের বড় বোনকে এই মানে মিথ্যা মামলা আপনারা জড়াইয়া দেন। তারপরে আমাদের হঠাৎ করে একদিন ডেকে আনে থানার ওই আপনার আয়ু ডাকার বলে আমরা যথারীতি আসি, আমাদের কোনো মনে ভয় নাই, আমরা দোষ নাই, না থাকা সত্ত্বে আমরা আনি। তো আমাদের আদালতে সুবোধ করে আমাকে 28 দিনের আমি জেল কাস্টডিতে আমি ছিলাম, আমার ছেলেও ছিল, আমার বাগনি মহিলা মানুষ মা না রাহুল তো আমরা জানি না কই গেছে, কোথায় আছে। তারপর আমার বাগনি লিপিকা দাস তাকেও 14 দিনের আমাদের জেলা হেফাজতে আমাদের রাখে। তারপর আমরা পরবর্তীকালে তো আমরা আর কিছুই জানি না কই ছিল কই না ছিল, রাহুল ছিল আমরা জানি না, আমরা মিথ্যা মামলা আমরা চলেছি। তারপর বিগত অনেক 2.5 বছরের উপরে কেস মামলাটা চলার পরে তো এই বিগত কিছুদিন আগে এই মামলাটার একটা রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণা করাতে আমাদের 3 জনকে কোনো সাক্ষী প্রমাণ আমাদের বিরুদ্ধে না পেয়ে কিডন্যাপিংয়ে আমরা যে মামলাটা দায়ের করে আমাদেরকে সম্পূর্ণ বেকসুর খালাস করে এবং রাহুলকে ভারতীয় আইনে আমাদের উদয়পুর জেলা দায়রা জজ 20 বছরের কারাদণ্ড শাস্তি প্রদান করার পরে আমাদের এলাকা সহ বিভিন্ন পুরা মহকুমা কিংবা আমাদের পার্শ্ববর্তী গ্রামের সবাই শোকাতুর বিচ্ছিন্ন রাহুলের মুক্তি তার কেন এই নির্দিষ্ট ছেলেটাকে জেল খাটিয়েছে মানুষের শুধু এটাই প্রশ্ন। আমরা তো আর কিছুই জানি না। ওই আজকে আমরা সবাই এরা পরিবার তিনটা পরিবার ধ্বংস করে দিছে। রাহুলের বোনের পরিবার, আমার পরিবার এবং রাহুলের নিজের পরিবার। রাহুলের মা অসুস্থ, অচৈতন্য অবস্থা রয়েছে, কিচ্ছু খায় না আজকে বিগত কয়েকদিন পর্যন্ত। কালকে আগরতলাতে এসে ডাক্তার আমরা দেখি আজকে বাড়িতে নিয়েছি। কয়েকদিন ধরেই আমরা দেখতেছি যে ফেসবুকে একটা চলেছে যে রাহুল দাস নামে একজন ছেলে, ওর 20 বছরের সাজা উদয়পুর আদালত থেকে ওকে ঘোষণা করা হয়েছে। তো তারপর আমরা সত্যতা যাচাই করার চেষ্টা করি। তো আমরা দেখেছি যে যেই কেসে ওকে ফাঁসানো হয়েছে বা যেই ধারাতে ফাঁসানো হয়েছে বা যেইভাবে ওকে 20 বছরের সাজা দেওয়া হয়েছে, এটা যদি আজকে রাহুলের পরিবার ছাড়া অন্য পরিবার হতো বা অন্য কোনো ভালো উকিল ধরে যদি ওরা যদি সেই জিনিসটা বুঝতো তাহলে হয়তো ওর এরকম সাজা হওয়ার কথা ছিল না। কারণ একটা মেয়ের জন্য আজকে ওর জীবনের
পুরোটা মানে জীবন এবং যৌবন তার শেষ হয়ে গেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা ছোট্ট পরিসরে চেষ্টা করেছিলাম আজকে স্বামী বিবেকানন্দ ময়দানে জনা কয়েক লোক মিলে আমরা ওদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। তো সেই জায়গাতে আমরা উদয়পুরে যোগাযোগ করি এবং আজকে ওদের পরিবারের সদস্যরা, ওর মামা, ওর বোন, যারা কিনা এই কেসে জেল খেটেছে এবং ওদেরকে পরবর্তী সময়ে সেখান থেকে মুক্তি দেওয়া হয়েছে এবং রাহুলকে 20 বছরের সাজা দেওয়া হয়েছে। তো আজকে এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, পাশাপাশি আমরা আদালতের রায়কেও আমরা মাথা পেতে নিচ্ছি। তো আমরা আশা রাখবো যে আগামী দিনে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি কোনায় কোনায় প্রত্যেকটি ঘরের মানুষ বেরিয়ে এসে এইরকম কত শত রাহুল আমাদের বিভিন্ন এলাকায় বিভিন্ন অলিতে গলিতে ক্রমশ নির্যাতিত হয় আত্মহত্যার পথ বেছে নিচ্ছে বা কোথাও তাদের সাদা হচ্ছে, কিন্তু তাদের পাশে দাঁড়ানোর মতো লোক আজকে আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা আজকে এই ফোরাম থেকে একটাই নাম দিয়েছি, মানুষ মানুষের জন্য। তো আজকে আমরা রাজনৈতিক রং, লিঙ্গ, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমাজের সর্বস্তরের মানুষরা মিলে আজকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এই আস্তাবল মাঠে বসে যে আমরা রাহুলের পরিবারের পাশে আমাদের শেষ দিন পর্যন্ত আমরা থাকব এবং আমরা চেষ্টা করব কীভাবে রাহুলকে ন্যায় পাইয়ে দিতে হয় এবং তার জন্য যতটুকু করা দরকার সেটা করব। পাশাপাশি আগামী দিনে কোনো মায়ের সন্তানের যাতে এরকম অবস্থা না হয় তার জন্য আমরা সমাজের সর্বদিকে আমরা লক্ষ্য রাখবো। এবং আমরা আজকে বিবেকানন্দ ময়দানে ছোট্ট পরিসরে আমরা শুরু করেছি। আমরা আগরতলা থেকে সাবরুম, ধর্মনগর থেকে বাবুটিয়া পর্যন্ত প্রত্যেকটা জায়গায় প্রয়োজনে আমরা ভিজিট করব এবং সেখানে গিয়ে আমরা প্রত্যেক যুব সমাজকে এবং প্রত্যেক আপামর জনসাধারণকে আমরা জাগ্রত করার চেষ্টা করব যাতে। রাহুলের দোষটা কি ছিল? রাহুলের দোষ ছিল ও একটা 18 বছরের কম বয়স্ক একজন মেয়েকে ও ভালোবাসতো। তো মেয়েটা একদিন ওর বাড়িতে চলে এসেছিল, এসে বলছে যে তোমার আমাকে বিয়ে করতে হবে। রাহুল বলছে তোমার বয়স হয়নি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তো ও বলছে তুমি যদি বিয়ে না করো আমি তোমার বাড়িতে সুইসাইড করব। তারপর ওদের মধ্যে কি কথা হয়েছে, মেয়েটা রাহুলকে নিয়ে পালিয়ে যায় এবং পরবর্তী সময় জানা যায় ধর্মনগরে ছিল 40 দিনের মতো। তো 40 দিন পর মেয়েটা যখন আসে তখন দেখা যায় যে মেয়েটার বাড়ি থেকে মেয়েটা কেস দেয়নি, মেয়েটার মা বাবা ওরা কেস দিয়েছে যে ওকে নাকি অপহরণ করে নিয়ে ধর্ষণ করা হয়েছে। তো একটা মেয়ে 40 দিন থাকার পর ওদের বাড়ি থেকে কোনো কেস করা হয়নি বা ওকে পুলিশ খুঁজে পায়নি, তাহলে ত্রিপুরা রাজ্যের মানে পুলিশ রেল দিয়ে যদি ধর্মনগর যেত, রেলের মধ্যে পুলিশ ছিল, ধর্মনগরে পুলিশ ছিল, তাহলে কী করে তারা 40 দিন কোন জায়গায় ছিল? এবং তার পরবর্তী সময়ে মেয়েটার যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেখানে মেয়েটা বলছে যে আমি স্বইচ্ছায় রাহুলের বাড়িতে এসেছি। তাহলে এত কিছুর পর কেন আজকে রাহুলের মতো একটা নির্দোষ ছেলেকে এইভাবে ফাঁসানো হলো? তার প্রতিবাদেই আজকে আগরতলা শহরের শুভবুদ্ধি সম্পন্ন অংশের কিছু মানুষ আমরা এখানে জড়ো হয়েছি এবং আমরা মানুষকে সচেতনতা দিতে এসেছি যে সবাই ঘর থেকে বেরিয়ে আসুন, রাহুলের পাশে দাঁড়ান, পরিবারটাকে ন্যায় পাইয়ে দিন এবং রাহুলের মাকে রক্ষা করুন, ওর বোনকে রক্ষা করুন। দেখুন আজকে অস্ত্র সুজল চোখে স্বামী বিবেকানন্দের মর্মর মূর্তিকে সাক্ষী রেখে ওখানে চোখের জল ফেলছেন। এটা ত্রিপুরা রাজ্যের আমাদের প্রত্যেকটি নাগরিকের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং একটা বাজে জিনিস আমরা লক্ষ্য করছি এখানে দাঁড়িয়ে। তার জন্য আমরা আজকে এখানে সবাই মিলিত হয়েছি। যে রায় দিয়েছে সেই রায় আমাদেরকে মাথা পেতে নিতে হবে, কারণ আইন বলে একটা জিনিস আছে আমরা সবাই জানি, সেটা আমরা মাথা পেতে নিচ্ছি। রাহুলের প্রতি যে সাজা ঘোষণা করা হয়েছে, তো আমরা মহামান্য আদালতের কাছে, মহামান্য বিচারপতির কাছে আমরা করজোরে আবেদন করব ত্রিপুরাবাসীর পক্ষ থেকে রাহুলের আইনটাকে আবার বিবেচনা করা হোক এবং ওর যে শাস্তি দেওয়া হয়েছে সেটাকে আবার বিবেচনা করে আমরা উচ্চ আদালতে যাওয়ার জন্য যে পরিকল্পনা করছি সেই ক্ষেত্রে আমাদেরকে মহামান্য বিচারপতি যাতে সহযোগিতা করে। তারা তখন যা করছে মানে আমিও ততটুকু জানি। আর রাহুল এমনিতে খুব ভালো ছেলে, ওর মানে আগে ওর সাথে কথা হতো, আমরা সবাই এটা জানতাম। তারপর যা ঘটনা 2-3 বছর তো কেস চলছে, এই কেস চলাকালীন তার সাথে আমরা সবসময় ঘোরাফেরা করতাম। তো যা দেখতাম মেয়েটাও মানে ওর সাথে কথা বলার জন্য অনেক রকম চেষ্টা করতো, কিন্তু তখন তো এগুলি তো গিয়েছে। যখন লাস্টে মেয়েটা যখন ফার্স্ট কিন্তু ওর দিকে মানে সাক্ষী দিয়েছে যে ওর পক্ষে দিয়েছে, তারপরে যখন মানে চেঞ্জ হয়ে গেছে মেয়ের ফ্যামিলি হয়তো প্রেশারে চেঞ্জ হয়ে যায়, ওর বিপক্ষে সাক্ষী চলে যায়। তারপর এটা কেস চলাকালীন 3 বছর পর ওর বিপক্ষের রায় চলে যায়। এখন তোমরা কি চাও? যারা চাই রাহুলের জন্য এটা সুষ্ঠু বিচার হয়, আবার পুনর্বিবেচনা করা হয়, এটাই চাই। তোমরা কারা? আমরা রাহুলের সাথে চলি, মানে বন্ধু। স্বেচ্ছাভাবে আমরা বাড়িতে এসে আসার পরে আমার বাইরে বারবার ঘুরে আসিরা কইতাছে তুই আমার লই আস, নাহলে আমি সুইসাইড করুক। তারপরে আমার বাইরেকে আমি ওপরে যাইতাম না, তো 18 বছর আর 3 মাস বাকি আছে, আমি ওখানে লইয়া যাইতাম পারতাম না। তাই বারবার কইতাছে
তুই যদি আমার না নিয়ে যাস আমি অক্ষরই সুইসাইড করবো। সুইসাইড করার পরে বারবার আমি সুইসাইড করে মেরে যাবো। এরপরে বারবার করার পরে এবার তাইরে আমার বাইরেকে আমি নিতাম পারতাম না, এবার বাইরের দূর জবস্তি করে তাই লইয়া গেছে। নেওয়ার পরে তার গরমনগর আসতো, গরমনগর করে দিলে একবারে আমরা তো আর আমি আসলাম আমার স্বামী, আমি তখন বাপের বাড়িতে আসলাম, বাপের বাড়িতে আসানোর পরে আমরা নামে কেস করে আসছি মায়ের বাড়ির তারা। তখন আমার মামা তো ভাই তারারও মতো আমরা মতো কতবার করে থানা দিতে নিতে আসে আনতেছে। এবার নেওয়ার পরে আমরা বিনা দোষে আমরা 14 দিন, মামা 1 মাস, মামা তো ভাই 7 দিন মানে জেলে ঢুকাইছে। জেলে ঢুকানোর পরে এরপরে আমরা বাইরেছি, বাড়ানোর পরে এবার বাইরে তারা থেকে ধরে আনছে। ধরে আনানোর পরে এরপরে খারাপ লাগতেছে। এখন কি চান আপনারা? আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই চাইতেছি যে আমার ভাইয়ের সাথে মুক্তি পায়। মানে আমার মা অসুস্থ, মা একদিন গ্রহণ দম চাইতেছে, বাড়িটা ছাড়া আমার কেউ নাই। আর একটু চাই আর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটু চাইলে আমার ভাইয়ের সাথে মুক্তি দিয়ে দেয়। পয়সাওয়ালা এইসব কারণে আইনের নিজের আওতায় আনছে। আইনের আজকে 30টা মেয়ের দিকে গেছে গা, ছেলেটা 20 বছরের সাজা পাইছে। 3 বছরের আগের ঘটনা, আজকে 3 বছর পরে 20 বছরের সাজা পাইছে। মানে হ্যাঁ জেল থেকে বাড়িতে বাড়িতে জীবন শেষ।